সকলকে স্বাগত জানাই বিএসআর হিস্ট্রি একাডেমিতে। আজকে আমরা মুঘল সম্রাটদের নামের তালিকা এবং তাদের যে সময়কাল সেগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এটা একটা ভাইটাল বিষয়, আমাদের সকলেরই ক্রোনোলজিটাকে জেনে রাখা উচিত। এই ক্রোনোলজি জানা থাকলে কিন্তু আমরা অনেক প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবো। দেখো, মুঘল বংশের প্রথম প্রতিষ্ঠাতা হিসেবে আমরা বাবরের নাম পাচ্ছি। তার সময়কাল 1526 থেকে 1530। বাবর প্রথম মুঘল সম্রাট যিনি ভারতে সাম্রাজ্য স্থাপন করছেন। তিনি তুলঘুমা এবং রুমি যুদ্ধ কৌশল তিনি ভারতে প্রবর্তন করছেন। এছাড়া কি তিনি পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে তিনি কিন্তু তার প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করছেন এবং ভারতের বুকে প্রথম মুঘল শাসনের সূত্রপাত করছেন। তারপরে দেখা যাক, তারপরে হচ্ছে বাবরের পর হুমায়ুন। হুমায়ুনের রাজত্বকালকে দুটো ভাগে, 1530 থেকে 40 এবং 1555-56। 1530 থেকে 40 তিনি শাসন কার্য করেন। পরবর্তী সময়ে শের শাহের কর্তৃক তিনি বিতাড়িত হচ্ছেন, ভারত ছাড়ছেন এবং পরবর্তী সময় 1555-তে তিনি ফিরে আসছেন এবং সিরহিন্দের যুদ্ধে তিনি আফগান শক্তিকে পরাস্ত করে পুনরায় ভারতে মুঘল সাম্রাজ্যের পতাকা কিন্তু আবার উত্তোলন করেছেন। তাহলে যে মাঝের সময়কালটা 1540 থেকে এই যে 45, এই যে সময়কালটা, এই সময়কালের মধ্যে কিন্তু শের শাহ শাসন করছেন এবং 1545 থেকে 1555 তার পরবর্তী বংশধররা শাসন করছেন। তার যে রাজবংশটাকে সেটার নাম হচ্ছে সুর বংশ। এরপরে শাসনকার্যে আসছেন কে? আকবর। ভারতের ইতিহাসের অন্যতম একজন বিখ্যাত শাসক, 1556 থেকে 1605। আকবর এই সম্পর্কে যখন আমরা আলোচনা করব আরও বিস্তারিতভাবে আমরা আকবর সম্পর্কে আলোচনা করব। তবু যদি সংক্ষেপে বলা হয়, তিনি ছিলেন মুঘলদের শ্রেষ্ঠ শাসক। ঠিক আছে, ধর্মনিরপেক্ষ একজন শাসক। তার অ্যাচিভমেন্টের দিক দেখলে ভীষণভাবেই তিনি গুরুত্বপূর্ণ কাজ করেছেন। ভূমি রাজস্ব সংস্কার থেকে শুরু করে রাজ্য জয়, সমগ্র ভারতকে একটা পতাকার তলায় তিনি আনতে সমর্থ হয়েছিলেন। এছাড়া ধর্মনিরপেক্ষতার নীতি, রাজপুতদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন, এইগুলো তার সম্পর্কিত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার প্রতি ভীষণই তিনি আগ্রহী ব্যক্তিত্ব ছিলেন। তার রাজসভায় কিন্তু নবরত্নের বিরাজ ছিল। আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে জাহাঙ্গীর, 1605 থেকে 1627। এই জাহাঙ্গীরের মূলত রাজত্বটা কিন্তু পরিচালনা করেছিলেন নূরজাহান। ঠিক আছে, নূরজাহান এবং নূরজাহানের পিতা ইতমুদ্দৌলা এবং জাফর খাতার ভাই এবং খুররম, যিনি পরবর্তী সময়ে শাহজাহান, তাদের প্রচেষ্টায় তৈরি হয়েছিল নূরজাহান চক্র এবং এরাই কিন্তু শাসনকার্য পরিচালনা করেছিলেন। এরপরে আসছে দেখো শাহজাহান, 1627 থেকে 1658। তাকে কি বলা হচ্ছে? প্রিন্স অফ আর্কিটেক্ট। তার সময় যত বিখ্যাত স্থাপত্যগুলো কিন্তু তৈরি হচ্ছে, তাজমহল, লালকেল্লা, দেওয়ানি খাস, মূল সিংহাসন, এগুলো কিন্তু তৈরি হচ্ছে। তারপরে শাসনকার্যে আসছেন কি? আওরঙ্গজেব, 1658 থেকে 1707। মূলত যে ভাদ্রিখাতি দ্বন্দ্বে তাতে তিনি জয়লাভ করছেন এবং পিতাকে আগ্রা দুর্গে বন্দী করে তিনি ক্ষমতা দখল করছেন। 1658-তে ক্ষমতা দখল করছেন। 1659 তার রাজ্যাভিষেক হচ্ছে এবং প্রথম 25টি বছর তিনি উত্তর ভারতে কাটিয়েছিলেন এবং পরের 25টি বছর কিন্তু তিনি দক্ষিণ ভারতে কাটান এবং দক্ষিণ ভারতেই তার মৃত্যু হচ্ছে। এবং তার যে দক্ষিণ ভারতের নীতি, সেটাকে নেপোলিয়ন স্পেনীয় ক্ষতের সঙ্গে তুলনা করা হয়। তারপর শাসনকার্যে আসছেন কে? বাহাদুর শাহ। এগুলো ভাদ্রিখাতি দ্বন্দ্বের সঙ্গে সবগুলোই সম্পর্কিত। তারপর আসছেন, এদের রাজত্বকালগুলো খুবই কম সময়ের জন্য। তারপর জাহানদার শাহ, তারপরে ফারুক সিয়ার, সৈয়দ ভাদ্রিদ্বয় তাদের সাহায্য নিয়ে ফারুক সিয়ার আসছেন ক্ষমতাতে। এবং ফারুক সিয়ারের রাজত্বকালটা একটা জিনিসের জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। কেন না, ফারুক সিয়ারের রাজত্বকালে, এই যে ফারুক সিয়ারের রাজত্বকালে 1717 সাল, এটা দুটো ইভেন্ট বাংলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার যে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার, সেটা কিন্তু ইংরেজরা পেয়েছিল বার্ষিক 3000 টাকার বিনিময়ে। এবং আরেকটা ঘটনা ঘটেছিল, মুর্শিদকুলি খাঁকে এই সময় বাংলার দেওয়ান এবং সুবাদার দুটি পদ একসঙ্গে প্রদান করা হয় এবং এর ফলে স্বাধীন বাংলা নবাবীর যে সূচনা, সেটা কিন্তু এই সময় ঘটছে 1717-তে এবং তখন মুঘল সম্রাট ফারুক সিয়ার। তারপর ক্ষমতায় আসছেন মোহাম্মদ শাহ। এই সময় 1739, এই সময়ে আহমেদ শাহ আবদালির যে আফগান আক্রমণ, সেটা কিন্তু এখানে ঘটছে এবং নাদির শাহর আক্রমণ এখানে ঘটছে 1739-এ এবং ময়ূর সিংহাসন লুট করছেন, দিল্লিকে লুট করছেন। এই ঘটনাগুলো আমরা দেখতে পাই। তারপরে আসছেন কি? আহমেদ শাহ। এদের রাজত্বকালগুলো খুবই ছোট ছোট। আহমেদ শাহ 1748 থেকে 56, তারপর দ্বিতীয় আলমগীর,
56-59, দ্বিতীয় শাহ আলম 59 থেকে 1806। এনার রাজত্বকালটা গুরুত্বপূর্ণ, কারণ তিনি 1764 সালের বক্সার যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বক্সার যুদ্ধে পরাজিত হচ্ছেন, এবং 1765 সালে তিনি বাংলা, বিহার, উড়িষ্যার যে দেওয়ানি অধিকার সেটা কিন্তু ব্রিটিশদের হাতে তুলে দিচ্ছেন। তারপর আমরা পাচ্ছি দ্বিতীয় শাহ আলমকে। দ্বিতীয় শাহ আলম হলো, এরপর হচ্ছে দ্বিতীয় আকবর 1806 থেকে 37, এবং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, তিনি রাজা রামমোহন রায়কে যে রাজা উপাধিটা তিনি কিন্তু প্রদান করেছিলেন। তারপর দেখো দ্বিতীয় বাহাদুর শাহ 1837 থেকে 57, তিনি হচ্ছেন শেষ মুঘল সম্রাট। 1857 যে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল, সেই বিদ্রোহের প্রধান নেতা হিসেবে তাকে নির্বাচন করা হয়, এবং মহাবিদ্রোহের পরাজয়ের ফলে তাকে কিন্তু রেঙ্গুনে নির্বাসিত করা হয়, এবং 1862 সালে এই রেঙ্গুনেই তার মৃত্যু হচ্ছে, এবং তিনি ছিলেন শেষ মুঘল সম্রাট। আচ্ছা, এবার আমরা দেখে নেব এইখানে আরেকটা বিষয় যেগুলো আমাদের পরীক্ষায় আসছে, শিখ গুরুগণের নামের তালিকা। শিখ ধর্ম, শিখ কথার অর্থ হচ্ছে শিষ্য। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা কার নাম পাচ্ছি? গুরু নানক, এবং তিনি তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 1469 থেকে 1539 তার রাজত্বকাল। তারপরের যিনি ছিলেন দ্বিতীয় গুরু হচ্ছে গুরু অঙ্গদ, তারপরে হচ্ছে গুরু রামদাস, এবং তারপরে গুরু হচ্ছে গুরু অমরদাস, এবং তারপরে গুরু রামদাস। এরপরে এখানে হচ্ছেন গুরু আরেকজন গুরুর নাম আমরা পাচ্ছি, যিনি পঞ্চম গুরু, গুরু অর্জুন। তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল গুরু অর্জুনকে। তারপরে গুরু হচ্ছে হরগোবিন্দ, তারপর হচ্ছে গুরু হর রায়, গুরু হরকিষাণ, এবং নবম গুরু তেগ বাহাদুর। তেগ বাহাদুরের কিন্তু শিরচ্ছেদ করা হয়েছিল, ঠিক আছে, তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছিল। এবং দশম গুরু বা শেষ শিখ গুরু ছিলেন গোবিন্দ সিং। এই গোবিন্দ সিংই প্রথম কিন্তু যে শিখদের যে পঞ্চক ধারণের কথা, বা যে শিখদের সেনাদল, শিখ শক্তিকে একটা সামরিক শক্তিতে তিনি কিন্তু রূপান্তরিত করেছিলেন, এবং তিনি মুঘলদের সঙ্গে সরাসরি সংঘর্ষে কিন্তু লিপ্ত হয়েছেন। এরপরে বান্দা বাহাদুরের নাম আমরা পাচ্ছি। এই হচ্ছে আমাদের 10জন শিখ গুরু, এদের নাম কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, বেশি বেশি শেয়ার করো, যাতে সব বন্ধুদের কাছে আমি পৌঁছাতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।